নমস্কার বন্ধুরা, আমি পায়েল। কাহিনীতে আবারও আপনাদের স্বাগত। আজ আবার একটা ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে। কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শঙ্করের লেখা একটি অনবদ্য গল্প, এক যে ছিল কন্যা। আজ শুধুই প্রথম পর্ব, খুব শিগগিরই দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসব। গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন, আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করছি আজকের গল্প। এক যে ছিল কন্যা, তার নাম ভারতী। রূপকথার রাজ্য থেকে সরাসরি সে যেন ধনপতি বাবুর সংসারে উঠে এসেছিল। আমার বন্ধু সুনীল এবং ভারতীর কথা আমি অনেক চেষ্টা করে স্মৃতিপট থেকে প্রায় মুছে ফেলেছিলাম। সেই ছোটবেলা থেকেই সংসারে এত অবিচার, অনাচার, অকারণ যন্ত্রণা এবং অসহায় চোখের জল দেখেছি যে আজকাল সম্ভব হলে ওসব ভুলে যাবার চেষ্টা করি। যত হাসি তত কান্না, বলে গেছে রাম মান্না। প্রবাদ যদি সত্য হয়, তাহলে আমার জীবন পথে এখন শুধুই হাসি মুখের মিছিল প্রবাহিত হওয়া উচিত। দুঃখের নির্ধারিত কোটা আমার অনেক দিনই পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা। কিন্তু ভাগ্যের এমনই রসিকতা যে সুনীলের বোন ভারতীরা আমার জীবনে বারবার ফিরে আসে। একদিন ভারতের দিদি প্রণতি আমাকে চিঠি পাঠিয়েছিলেন। প্রণতিদি লিখেছিলেন, বাবার 60 বর্ষ পূর্তি উপলক্ষে আমরা একটু আমোদ আহ্লাদের আয়োজন করছি, তোমাকে আসতে হবে। আমি চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিলাম। প্রণতি অথবা ধনপতি বাবু কারোর সঙ্গেই সাহেবগঞ্জের সেই দৃশ্যের পর আমার আর দেখা করবার ইচ্ছে নেই। চিঠির টুকরোগুলো জানলা দিয়ে গলিয়ে বাইরে ফেলে দিয়ে আমি চুপচাপ বসেছিলাম। এমন সময় পাশের বাড়ির বাবলু এসে আমাকে সাধারণ জ্ঞানের প্রশ্ন করল। 10 বছরের বাবলুর সঙ্গে আমার খুব ভাব। পড়তে পড়তে ওর মাথায় কোনো প্রশ্ন জাগলেই বাবলু সোজা আমার কাছে চলে আসে। তার ধারণা, যারা নাকি বই লেখে তারা পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর জানে। পেন্সিল মুখে দিয়ে বাবলু জিজ্ঞেস করল, কাকু, দাসপ্রথা কাকে বলে? দাসপ্রথা আমাদের দেশ থেকে কবে উঠে গিয়েছিল? ইতিহাসের সাল তারিখ আমার তেমন মনে থাকে না। বাবলুকে বললাম, 1 মিনিট দাঁড়া। তারপর একখানা বই খুলে বাবলুকে জানালাম, আগেকার দিনে গরু বাছুর কুকুরের মতোই মানুষকেও কেনা বেচা হতো। এইসব কৃতদাসীদের দণ্ডমুণ্ডের দেবতা ছিলেন তাদের মালিক। কিন্তু আমাদের দেশে আইন করে এই জঘন্য প্রথা তুলে দেওয়া হয়েছে। তা আজ প্রায় অনেক দিন হলো, 1833 সালে, বুঝলি? তুই আর একটু বড় হলে বই দিয়ে দেব, নিজেই এ বিষয়ে পড়ে নিতে পারবি। বাবলু তখনকার মতো সন্তুষ্ট হয়ে চলে গেল। আমি ভারতকোষের দাস সংক্রান্ত প্রবন্ধের ওপর তখনও চোখ বোলাতে লাগলাম। কত রকমের দাস হয়, ধ্বজাদাস, লব্ধদাস, দণ্ডদাস, কৃতদাস, অন্নদাস, গর্ভদাস, স্বয়ংদাস, ঋণদাস, আরও কত কি। বইটা যথাস্থানে রাখতে গিয়ে ধনপতি সরকারের পরিবারের সবার মুখখানা আমার ইচ্ছার বিরুদ্ধেই আবার চোখের সামনে ভেসে উঠল, বিশেষ করে ভারতীর মুখখানা। এইমাত্র বাবলুকে আমি যে বললাম দেশ থেকে দাস প্রথা উঠে গিয়েছে, অর্থের জন্য, ঋণের জন্য মানুষকে আর কেনা যায় না, তা কি আদৌ সত্য? ধনপতি সরকারের বাড়িতে আমি যখন প্রথম গিয়েছিলাম তখন তিনি রীতিমতো ধনবান ব্যবসায়ী ছিলেন। ধনপতির একমাত্র ছেলে সুনীল তখন আমার সঙ্গেই কলেজে পড়ত। সুনীলের সঙ্গে ওদের বাড়িতে পা দিয়েই আমি বুঝেছিলাম ওরা খুব বড়লোক। সুনীল আমাদের বাড়িতেও এসেছে। আমরা কিরকম কায় ক্লেশে দিন যাপন করি তা সে নিজে চোখেই দেখেছে। চিড়ে, দই, সন্দেশ ও কলা খাওয়াতে খাওয়াতে সুনীল আমাকে বলেছে,
আমাদের বাড়িতে সব সময় সন্দেশ রসগোল্লা থাকে। যখন ইচ্ছে ওসব খেতে পারি আমরা। কেন জানিস? আমি তখনও খুব বোকা ছিলাম। নেমন্তন্ন বাড়ি ছাড়া আর কোথাও যে ইচ্ছে মতো সন্দেশ রসগোল্লা পাওয়া যায় তা আমার স্বপ্নেরও অগোচর ছিল। কি করে এসব পাওয়া যায় আমি তা জানতাম না। সুনীল ছেলেটিও সত্যিই সরল ছিল। সে বলল, আমাদের বাবা যে বিজনেসম্যান। সাধারণ ম্যানের সঙ্গে বিজনেসম্যানের যে কি তফাৎ তা আমার কাছে তখন স্পষ্ট ছিল না। শুধু বুঝলাম বিজনেসম্যান হলে ঝকঝকে চকচকে বাড়ি হয় এবং তাদের সাদা রঙের ঠান্ডা আলমারিতে সন্দেশ রসগোল্লার অফুরন্ত স্টক থাকে। বিজনেসম্যানের জীবনে যে আর একটা অন্ধকার দিক আছে তা জানবার সুযোগ সুনীলের মাধ্যমেই পরে হয়েছিল, কিন্তু সেই প্রসঙ্গে যথাসময়ে আসা যাবে। সুনীলদের ছিমছাম বাড়ি, ওদের সচ্ছলতা এবং মিষ্টি ব্যবহার দেখে তখন আমার খুব আনন্দ হয়েছিল। সুনীলের মা নেই। বাবা ধনপতি সরকার ব্যবসার কাজে সব সময় ডুবে থাকেন। বাড়ির গিন্নি ধনপতিবাবুর এক দূর সম্পর্কের বিধবা দিদি, কিন্তু তিনি নামেই গৃহকর্ত্রী। ছেলে মেয়েদের বকাবকি করা বা শাসনে রাখার মতো ব্যক্তিত্ব তার নেই। তার ফলেই সুনীল, তার দিদি প্রণতি ও বোন তপতি সেই বয়স থেকেই প্রায় স্বাধীন। সুনীলের ছোট বোন ভারতীর তখন বয়স কম। সেই কেবল পিসিমার খুব ভক্ত। খুব শান্ত ছিল ভারতী, আর ভারী মিষ্টি স্বভাবের মেয়ে ছিল সে। ধনপতিবাবু ব্যবসার কাজে যতই ব্যস্ত থাকুন তার ছিল সন্তানন্ত প্রাণ। স্ত্রীর অবর্তমানে তিনি নিজেই এদের পক্ষী মাতার মতোই ডানার আড়ালে রাখবার চেষ্টা করতেন। কোনো নিষিদ্ধ নেশা ভাঙ ছিল না তার। আমাদের ছাত্রাবস্থায় ওদের বাড়িতে পা দিলেই মনে হতো স্বয়ং লক্ষ্মী যেন এখানে বিরাজ করছেন। সুনীলের সঙ্গে ওদের বাড়িতে গিয়ে দেখি কলেজে ঢুকবার দুদিনের মধ্যেই বুক লিস্টের সব বই সে কিনে ফেলেছে, এমনকি রেফারেন্সের বইগুলোও বাদ দেয়নি। সেই সঙ্গে দামি পার্কার কলম ও ওমেগা ঘড়ি উপহার দিয়েছেন ওর বাবা। সুনীলের জামা কাপড়ও অনেক। ওর হাত খরচের টাকাও যে প্রচুর তা সুনীলের সঙ্গে রেস্তোরাঁয় ঢুকলেই বোঝা যায়। এক কাপ চায়ের জন্য হয়তো কলেজের সামনের কেষ্ট কাফেতে ঢুকেছি। সেই সময় সুনীল বসে থাকলেই বিপদ। জোর করে আমাদের জন্যে মাছের ফ্রাই অথবা কবিরাজি কাকলেট অর্ডার করবে। ওয়েটারের দিকে তাকিয়ে চোখ টিপে দেবে। সুনীল ছাড়া যেন অন্য কারোর কাছে সে দাম না নেয়। সুনীলের স্বভাবটা কিন্তু শান্ত। প্রাচুর্যের ঔদ্ধত্য নেই ওর মধ্যে। বাড়তি পয়সা হাতে থাকলে উঠতি বয়সে অনেকের মাথায় যেসব বদ খেয়াল চাপে সেসবের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে সুনীল বলল, গরমে ক্লান্ত হয়ে পড়েছিস, আগে একটু ঘোলের শরবত খা। আমার সামনেই ঠান্ডা আলমারি থেকে দই বার করে একটা বৈদ্যুতিক যন্ত্রে শো শো করে দইকে ঘোল করা হলো। আমার নিম্নবিত্ত অভিজ্ঞতায় এই ধরনের যন্ত্র আমি আগে দেখিনি। আমি তো তাজ্জব। সুনীলের দিদি প্রণতি আমার মনের অবস্থা বুঝে বললেন, তুমি জানো না, বিদেশে এখন গায়ে গতরে পরিশ্রম উঠে গেছে। বাটনা বাটা, রান্না করা, সাবান কাচা, ঘর ঝাড় দেওয়া ইত্যাদি কাজের জন্য মেশিন বেরিয়েছে। সুনীলের দিদি যে প্রচণ্ড সুন্দরী দেখতে ছিলেন তা নয়, কিন্তু বেশ সুশ্রী। সাধারণ চেহারা নানা রকম প্রসাধনে ডুবিয়ে সযত্নে ঘষা মাজা করলে যে ঝলমল অথচ কোমল ভাবটা লক্ষ্য করা যায় তা প্রণতিদির দেহে ছিল। প্রণতিদি কিন্তু সুনীলের মতো ওরকম গোবেচারা ভালো মানুষ নন। তার কথাবার্তায় বেশ একটু দম্ভের ইঙ্গিত থাকত। প্রণতির এই দাম্ভিকতা নিয়ে আমি বেশি মাথা ঘামাইনি। আমার এক বান্ধবীর কাছে শুনেছিলাম অল্প বয়সী অবিবাহিতা মেয়েরা অনেক সময় ইচ্ছের বিরুদ্ধে একটু সদম্ভ দূরত্ব রেখে চলতে বাধ্য হয়। আত্মরক্ষার এই বর্মটুকু না থাকলে
অনেকে তাদের ভালো মানুষের সুযোগ নিয়ে থাকে, কাছে এগিয়ে আসতে চায়। সামান্য ডাঁট মিশ্রিত এই গাম্ভীর্য সুন্দরী অনুরাগের একাকিনী অবস্থায় বাড়তি প্রোটেকশন কিংবা সুরক্ষা দেয়। সুনীলের মুখেই শুনেছিলাম প্রণতিদির নাকি অনেক বিয়ের সম্বন্ধ আসছে। কলেজে, পার্টিতে, বিয়ে বাড়িতে সুসজ্জিতা শ্রীময়ী দিদিকে দেখে অনেক সুপাত্রই বিয়ে করবার আগ্রহ দেখিয়েছে, কিন্তু কোনো পাত্রই নাকি দিদির পছন্দ হচ্ছে না। যত ইয়াং ম্যানের সঙ্গে দিদি কথাবার্তা বলেছে, কাউকেই তেমন ইন্টেলিজেন্ট বলে মনে হয়নি তার। দিদির মতের বিরুদ্ধে বাবাও কোনো কথা বলবেন না। উদ্বিগ্ন পিসিমাকে বাবা সোজা বলে দিয়েছেন, বিয়ে তো আর আমরা করব না, করবে প্রণতি। সুতরাং ওর যতক্ষণ না ছেলে পছন্দ হচ্ছে ততক্ষণ আমাদের কিচ্ছু করার নেই। আর পছন্দ এমনই জিনিস যে যুক্তি দেখিয়ে তর্ক করে কারো মন পাল্টানো যায় না। প্রণতিদি আমার সঙ্গে ক্রমশ বেশ সহজ হয়ে গিয়েছেন। আমাকে বলেছেন, মাঝে মাঝে সুনীলের সঙ্গে আমাদের বাড়িতে চলে আসবে, বন্ধুর সঙ্গে গল্পগুজব করবে। রাস্তার মোড়ে আড্ডা মারাচ্ছে, বাড়িতে বসে কথাবার্তা বলাই ভালো। টপ ক্লাস মেয়েরা কখনো রাস্তার রকবাজের ছেলে পছন্দ করে না, এটা কিন্তু তোমরা সব সময় মনে রাখবে। ওদের বাড়িতে এরপর প্রায় যাতায়াত আরম্ভ করেছি। পয়সার অভাবে কলেজের প্রায় কোনো বই আমার পক্ষে কেনা সম্ভব হয়নি। সুনীল এসব ব্যাপারে খুব বন্ধুবৎসল। যে কোনো বই 3-4 দিনের জন্য চেয়ে নিয়ে গেলেও সে রাগ করে না। হয়তো ওদের বাড়ি সম্বন্ধেও আমার অবচেতন মনেই দুর্বলতা ছিল। স্বীকার করতে লজ্জা নেই, সুনীলদের বাড়ি যেতে আমার বেশ ভালো লাগতো। ওদের পরিবারের সকলকে আমি যে কখন ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। প্রণতিদি সব সময় ফিটফাট থাকতেন, কথা কম বলতেন, হাবভাবে চাপা গর্বের আভা ফুটে উঠত। মাঝে মাঝে আমাকে বলতেন, এখনকার ছেলেদের মধ্যে ঝকঝকে বুদ্ধির ভাবটা ক্রমশ কমে যাচ্ছে। ব্রাইট ও বুদ্ধিমান হবার চেষ্টা করবে সব সময়, না হলে এই কম্পিটিশনের যুগে কিচ্ছু করতে পারবে না। চেষ্টা করলে ইন্টেলিজেন্ট হওয়া যায় কিনা তা আমি জানতাম না। আমার মনের অবস্থা বুঝে সুনীল বলেছিল, দিদির কথায় কান দিস না তো। এক একজনের মাথায় এক একটা পোকা থাকে, দিদির হলো বুদ্ধি। মাথায় যার বুদ্ধি নেই, দিদি তাকে মানুষ বলেই জ্ঞান করে না। আর আমার পরের বোন তপতি, ওর হলো সুন্দরের লোভ। বাবাকে তো বলেই দিয়েছে, কার্তিকের মতো চেহারার বর না হলে নাকি ও বিয়েই করবে না। যারা দেখতে খারাপ তাদের সঙ্গে তপতি কথাই বলতে চায় না। বাবা হাসেন। বাবাকে দেখেছিস তো তুই, গায়ের রং কালো, নাকটা ছোট, চোয়ালটাও একটু উঁচু, চোখগুলো গর্তের মধ্যে ঢোকা। মনের মধ্যে যা ভাবনা এলো তা এরা সঙ্গে সঙ্গেই প্রকাশ করে দেয়। সুনীলের ছোট বোন ভারতী একটু অন্যরকম। আমি যখন ওকে প্রথম দেখি তখন ভারতীর বয়স বছর 11। ভারী সরল মিষ্টি মুখখানা মেয়েটার। ভারতীর মা নিশ্চয়ই খুব সুন্দরী ছিলেন। সুনীলের মুখে শুনেছি ওকে মায়ের মতোই দেখতে, ঠিক যেন মায়ের মুখখানা বসানো। ওই কম বয়সেও ওর প্রসন্ন ব্যক্তিত্ব সকলের নজরে পড়ত। ওর চোখ দুটো গভীর দিঘির জলের মতো টলটল করত। ভারতীর কথা বলার ভঙ্গিও ছিল খুব মিষ্টি। বাড়ির বেয়ারা আমাকে খাবার দিয়ে গেলে ভারতী নিজেই জলের গেলাস নিয়ে এসে টেবিলে রাখত। বলতো, কিছু ফেলবেন না শঙ্করদা, জানেন তো খাবার ফেললে লক্ষ্মী ঠাকুর রাগ করেন। আমি চটপট ডিশ শেষ করে দিলে ভারতী বলতো, আরও একটা রাজভোগ খাবেন শঙ্করদা? সেই কখন বাড়ি থেকে বেরিয়েছেন, কলেজেও নিশ্চয়ই খুব খাটাখাটনি হয়েছে। ওইটুকু মেয়ের পাকা পাকা স্নেহের কথা শুনতে আমার বেশ লাগতো। ওর মধ্যে যে আন্তরিকতা ছিল তা বুঝতে কারও দেরি হতো না। সুনীল বলতো, আমার ছোট বোনটা ঠিক মায়ের মতো হয়েছে জানিস। লোকজনকে আদর যত্ন করতে আমার মা খুব ভালোবাসতেন। প্রণতিদি এবং তপতি কার মতো হয়েছে আমার জানবার ইচ্ছেও করতো না। ওরা কখনোই আমাকে তেমন পাত্তা দিত না।
বরং ওদের সামনে বেশিক্ষণ থাকতে হলে আমার নিজেরই একটু অস্বস্তি লাগতো। হঠাৎ মনে পড়ে যেত খুড়ের মতো তীক্ষ্ণ বুদ্ধি আমার নেই। ঝকঝকে কথাবার্তা বলে লোককে চমক দেবার ক্ষমতা ঈশ্বর আমাকে দেননি। বরং যে কোনো জিনিস বুঝতে আমার একটু বেশি সময় লাগে, এবং সংসারের অনেক জিনিস আমার বুদ্ধির অগম্য। অনেক ঘটনার মুখোমুখি এসে আমি একেবারে বোকা বনে যাই, কোনো কথাই খুঁজে পায় না। আর তপতির সামনে পড়লে আমার আরও মুশকিল হতো। আমি যে মোটেই সুন্দর নই, ঝাঁটার কাঠির মাথায় আলুর দমের মতো রোগা শ্যামল চেহারার ওপর একটা মোটা মাথা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, তা মনে পড়ে যেত। তার উপর আমার জামা কাপড়ের অবস্থা শোচনীয়। দুখানা শার্ট দিয়ে যাদের জীবন চালাতে হয়, প্রতিদিন ধোপারাঙা জামা কাপড় পরবার বিলাসিতা তাদের মানায় না। আমার জামা কাপড় বাড়িতে কাচা হয়, এবং ইস্ত্রি কেনার পরিকল্পনা তখনও মাথায় ঢোকেনি। অথচ সুনীলের দুই বোন কয়েক ঘন্টা অন্তর শাড়ি বদলাতো। যে শাড়ি ও জামা পরে একবার বাইরে বেরিয়েছে, তা না কাচিয়ে আবার পরবার কথা ওরা দুজন ভাবতেই পারে না। যা ধুলো এই শহরে, এবং বাইরে 2 মিনিটের জন্য বেরোলে যা ঘাম দেয়, নিজের জামা কাপড়ে নিজেরই ঘেন্না হয়। অন্য লোকের তাহলে কি অবস্থা হবে ভাবাই যায় না। এটাই বলতো তপতি। আদিত্য সেন বলে প্রণতির এক অনুরাগী বন্ধু মাঝে মাঝে ওদের বাড়িতে আসতো। আদিত্য বিশ্ববিদ্যালয়ের ডাক সাইটে ছাত্র। ইতিহাসের নানা পরীক্ষায় অনেকগুলো সোনার মেডেল সে আদায় করেছে। আমার চোখে আদিত্যকে দেখতে খারাপ লাগতো না। বেশ বুদ্ধিদীপ্ত চেহারা, ভদ্র ও গম্ভীর। আদিত্য অনেকক্ষণ ধরে প্রণতির সঙ্গে নানা বিষয়ে ইংরাজিতে আলাপ আলোচনা করত। কিন্তু তপতি একদিন আমার সামনেই দিদিকে বলে বসলো, গন্ধাদিত্যের সঙ্গে তুমি বেশি ভাব জমিয়ে বসো না দিদি। দোষের মধ্যে টেরিলিনের জামা পরা আদিত্য সেন একটু ঘামত। তার থেকেই ব্যঙ্গাত্মক নামকরণ গন্ধাদিত্য। দুই বোনের হেসে গড়াগড়ি যাবার অবস্থা। প্রণতি বলল, নামটা জব্বর দিয়েছিস। ছোট মেয়ে ভারতী সেখানে শান্তভাবে দাঁড়িয়েছিল। সে বেচারা আদিত্যের পক্ষ নিয়ে বলল, আদিত্যদা এত দূর থেকে হেঁটে হেঁটে আসেন, হাতে অনেক বইও থাকে, এই রোদে ঘাম তো হবে। প্রণতি মুখ বেঁকিয়ে বলল, তুই আর ফ্যাচ ফ্যাচ করিস না তো। এত যদি তোর মনে ধরে থাকে, তাহলে গন্ধাদিত্যের সঙ্গে তোর বিয়েরই ব্যবস্থা করছি। বিয়ের কথা শুনে সেই বয়সেই ভারতী ভয় পেয়ে যেত। বেচারা কাঁদো কাঁদো হয়ে বললে, আমি বিয়ের কথা বলেছি নাকি? আদিত্য তার মতো বাবাও তো খেমে নিয়ে বাড়ি ফেরেন। বোনেরা এরপর ভারতীকে মোটেই পাত্তা দেয়নি। আমার ভয় হয়েছে আড়ালে গন্ধাদিত্যের মতো আমারও নিশ্চয়ই কোনো নামকরণ হয়েছে। একবার ভেবেছি সুযোগ পেলে ভারতীকে জিজ্ঞেস করব, কিন্তু শেষ পর্যন্ত সংকোচের বেড়া ডিঙিয়ে তাকে প্রশ্নটা করতে পারিনি। আর একজন ছোকরা এই বাড়িতে যাতায়াত আরম্ভ করেছিল। তপতির সঙ্গেই তার ভাব। বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে বলে মনে হয়। তার নাম অর্ণব ঘোষ। ভালো টেনিস খেলে অর্ণব। সাউথ ক্লাবে ইদানিং সে কয়েকটা ট্রফিও জিতেছে। ছোট একটা মরিস মাইনার গাড়ি চড়ে বেচারা অর্ণব ঘোষ অনেক দূর থেকে তপতির সঙ্গে দেখা করতে আসতো। কয়েকদিন মেশবার পরে তপতি এই চৌকস সুপুরুষ খেলোয়াড়ের নাম দিল অশ্ব ঘোষ, যেহেতু অর্ণব ঘোষের মুখটা একটু লম্বা ধরনের। ভাই বোন সবার সামনে তপতি বলল, কিসের লোভে অশ্ব ঘোষ এই বাড়িতে ঘোরাঘুরি করছে? ঘোড়ার মতো মুখ দেখলে আমার প্রচণ্ড মাথা ধরে, স্যারিডান খাবার দরকার হয়। সুনীল এসব নিয়ে মাথা ঘামায় না। সে সংসারের কোনো ব্যাপারে নাক গলাতে চায় না। নিজের বিড়ি, সিগারেট, সিনেমা, থিয়েটার এবং রেস্তোরাঁর পয়সা কড়ি পেলেই সে সন্তুষ্ট। সুনীল বলে, যার কপালে যা আছে তাই হবে। কারো যদি ঘোড়ার মতো মুখ দেখলে হাসি আসে, সে হাসবে। বোনদের এই নিষ্করুণ রসিকতা ছোট বোনের ভালো লাগেনি। ভারতী বলেছে, আহা, অর্ণবদাকে তোমরা অমন করে যাতা বলছো কেন? রেসের ঘোড়ার মতোই
টকবগে তেজি অর্ণবদা। টেনিস র্যাকেট হাতে সাউথ ক্লাবের মাঠে অর্ণবদা যেভাবে ছোটেন তা ঘোরাও পারবে না। অর্ণবদাকে আমার তো ঘোড়ামুখ কখনো মনে হয় না। ভারতী আরো কষ্ট পায় এই জন্যে যে তার বাবার মুখটাও একটু লম্বাটে ধরনের। বোনেদের কাছে মুখ ঝাপটা খেয়ে ভারতী চুপ করে যেত। তপতি বলতো, বেশ তো, তোর জন্যে একটা গন্ধাদিত্য অশ্বঘোষ কিংবা অশ্বগন্ধ ঘোষ জোগাড় করা যাবে, যার জোরে এবারের ছেলে এবং মেয়েরা এত তেজ দেখাচ্ছে এবং ধরাকে সরা জ্ঞান করছে। তিনি কিন্তু একেবারে অন্য ধরনের মানুষ। ধনপতিবাবু পাঞ্জাবি এবং ধুতি পরে ব্যবসায় বার হন। ঘামে পাঞ্জাবির ঘাটটা অনেক সময় তেল চিটে হয়ে থাকে। ধনপতিবাবুর চোখে সেকেলে ধরনের চশমা। ধুতিও কিছু প্রচণ্ড পরিষ্কার নয় এবং পায়ের জুতো বেশ ময়লা। কিন্তু ছেলে মেয়েদের জন্যে স্নেহময় ধনপতিবাবু সব সময় পয়সা জুগিয়ে যান। ব্যবসা করেন বলেই এসব সম্ভব হয়। আমি তাই ভাবতাম। তখন আমার প্রায় মনে হতো মাস মাইনের বাধা রোজগার থেকে এই বিজনেস অনেক ভালো। মনে মনে নিজের নিকট আত্মীয়দের কথা ভেবে একটু রাগই হতো। ওরা কেন ধনপতিবাবুর মতো ব্যবসা করেন না? কিন্তু ব্যবসারও যে অনেক বিপত্তি আছে তা যথাসময়ে জেনেছি। অশ্বঘোষের ঘটনার পরে কিছুদিন সুনীলদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ভেবেছিলাম বড়লোক বন্ধুর সান্নিধ্য থেকে একটু দূরে থাকাই ভালো। আমাকে ওদের বাড়ি নিয়ে যাওয়ার জন্যে সুনীলও তেমন কিছু টানাটানি করেনি। কিন্তু কলেজের বাস স্টপেজের কাছে একদিন ভারতীর সঙ্গে দেখা হয়ে গেল। শঙ্করদা, শঙ্করদা বলে ডাকতে ডাকতে ভারতী আমার কাছে এগিয়ে এলো। এবার ভারতী জিজ্ঞেস করলো, অনেকদিন দেখা নেই কেন? আমি প্রায়ই ভাবি আপনার শরীর খারাপ হলো নাকি। দাদাকে কতদিন বলেছি আপনাকে নিয়ে আসতে। আমি এই ধরনের স্নেহময়ী শান্ত সরল মেয়ের সামনে মিথ্যে কথা বলতে পারি না। বললাম, শরীর ভালোই আছে ভারতী। ভারতী গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, খুব পড়াশোনা করছেন বুঝি? দাদার মতন হবেন না যেন, ওর একটুও বইতে মন থাকে না। দিদিদের খবরও দিল ভারতী। প্রণতির অবশেষে একটা মনের মতো পাত্র পাওয়া গিয়েছে। কাকুলিয়া হাউসের নিশ্চয়ই নাম শুনেছেন, খুব বড় লোক, ওই বাড়িরই মেজ ছেলে। আর আদিত্যের খবর কি? আমি জিজ্ঞেস করি। আদিত্যের জন্যে ভারতীর যে এখনো দুঃখ আছে তা ওর কথাতেই বোঝা গেল। ভারতী বলল, আদিত্যদা সত্যি দিদিকে ভালোবাসত, কিন্তু আদিত্যদার তো আর গাড়ি নেই, বাড়িও নেই। স্রেফ একটা অর্ডিনারি কলেজে প্রফেসরি করেন। মেজি দিদি ওকে সোজাসুজিই বলে দিল, আমার দিদিকে চটি কিনে দেবার মুরতও হবে না আপনার। আপনি আবার প্রণতিদিকে বিয়ের কথা ভাবছেন? প্রণতিদির বিয়েতে খুব জাঁকজমক হয়েছিল। আমিও একটা দামি নিমন্ত্রণপত্র পেয়েছিলাম। কত লোক যে সুনীলদের বাড়িতে খেয়ে গেল তার ইয়ত্তা নেই। বিয়ের পর ইচ্ছে করেই ওদের বাড়িতে যাতায়াত কমিয়ে দিয়েছিলাম। নতুন আত্মীয় কুটুম্বরা যখন যাওয়া আসা করবেন তখন আমাদের বেশি যাতায়াত না করাই ভালো। ভেবেছিলাম সুনীল হয়তো কথা তুলবে, কিন্তু ও নিজের খেয়ালেই রয়েছে। মধ্যিখানে কয়েকদিন সুনীল কলেজেও এলো না। তারপর যখন এলো মুখটা কিরকম শুকনো। শুনলাম ধনপতিবাবুর ব্যবসায় বিপদ ঘটেছে। প্রণতিদির শুভচণ্ডী পুজোর দিনই দুঃসংবাদ এলো, ধনপতিবাবুর পাটের গুদামে আগুন লেগেছে। সুনীলের মুখেই শুনলাম প্রায় পাগলের মতোই ধনপতিবাবু বেলডাঙায় চলে গেছেন। পরের দিনও বাবার খবর না পেয়ে ভারতী কান্নাকাটি শুরু করলো। সে জোর করে সুনীলকে বেলডাঙায় পাঠালো। সুনীল যখন সেখানে পৌঁছলো তখনও বাবার গোডাউন পুড়ছে। সুনীল বলল, একমাত্র ভরসার কথা যে বাবার গোডাউনটা ইনশিওর করা ছিল। বাবা কোনো রকমে ধাক্কা সামলাতে পারবেন হয়তো। এরপর আমি সুনীলের খবর করতে ওদের বাড়ি গিয়েছিলাম। সরকার বাড়ির যে চাকচিক্য ছিল তা যেন এই কদিনেই ধুলোয় ঢাকা পড়ে গিয়েছে। সুনীল বলল, এসেছিস, বস।
কদিন কলেজে যেতে পারছি না, বাবার শরীরটা খারাপ কিনা। আমি এসেছি জানতে পেরেই ভারতী নিজের হাতেই চা নিয়ে এলো, কিন্তু চায়ের সঙ্গে সেই পুরনো আমলের বিরাট খাবারের প্লেট আর নেই, মাত্র দুখানা বিস্কুট। ধনপতিবাবুও গম্ভীর মুখে বাড়িতে বসে আছেন। আমাকে দেখে তিনি মুখে হাসি ফোটালেন, বললেন, অনেকদিন পরে আসছো যেন। এমন সময় টেলিফোন বাজল। তপতি ফোন ধরে নামিয়ে রেখে শুকনো মুখে বাবার কাছে এসে বলল, বাবা, সেই লোকটা। আমার সামনে মিথ্যে কথা বলতে ধনপতিবাবুর একটুও বাধল না। ঠোঁট উল্টে মেয়েকে হুকুম করলেন, বলে দে বাবা এখানে নেই, বেলডাঙ্গা গিয়েছেন, ফিরতে দেরি হবে। বাইরের লোকের সামনে এইসব মিথ্যে কথা বলতে তপতির আত্মসম্মানে লাগলো। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমি বারবার মিথ্যে কথা বলতে পারবো না। টেলিফোনটা পড়ে রয়েছে। ধনপতিবাবু বেশ অস্বস্তিতে পড়ে গেলেন। সুনীলও কাছাকাছি ছিল। সেই টেলিফোন ধরতে সে কোনো আগ্রহই দেখালো না। বারবার ফোন করছে লোকটা, যা বলবার বলে দাও না। সুনীল এবার বিরক্তভাবে বাবাকে শুনিয়ে দিল। বাবার মুখ শুকনো দেখে এবার ভারতীর খুব কষ্ট হলো। সে নিজেই ফোন তুলে লোকটাকে তখনকার মতো বিদায় করল। এইরকম অস্বস্তিকর পরিবেশে পড়ে আমি নিজেও যেন বিব্রত বোধ করলাম। যাদের এতদিন সুখে থাকতে দেখেছি, হঠাৎ তাদের দুঃখ দেখতে ভালো লাগে না। বাবা উঠে যাওয়া মাত্রই সুনীল আমাকে বলল, এই কদিনেই বাবা আত্মসম্মান হারিয়ে ফেলেছেন। অনেক পাওনাদারদের ফোন আসছে জানিস, বাবা তাদের এড়িয়ে চলছেন। ভারতী বাবাকে খুব ভালোবাসে। তার পক্ষ নিয়ে সে গম্ভীরভাবে বলল, গুদামে যে এইভাবে আগুন ধরবে, বাবা জানবেন কি করে? কয়েকটা দিন একটু সহ্য করতে হবে। তারপর ফায়ার ইন্স্যুরেন্সের টাকাটা এলেই বাবার সব চিন্তা দূর হয়ে যাবে। জীবন বীমা সম্বন্ধে আমার অভিজ্ঞতা ছিল। বাবার লাইফ ইন্স্যুরেন্সের টাকা থেকেই আমাদের সংসার চলছিল, কিন্তু অগ্নিবীমার ব্যাপারটা আমার ঠিক জানা ছিল না। সুনীল বলল, অগ্নিবীমার প্রিমিয়ামটা বছরের পর বছর বাবা দিয়ে যাচ্ছেন। এখন যখন আগুনে পুড়ে বাবার পাট নষ্ট হয়েছে, তখন সেই পাটের দাম বীমা কোম্পানি দেবে। পয়সার অভাবে ইতিমধ্যেই আমি কলেজ ছেড়ে দিয়ে ব্যারিস্টারের বাবু হয়েছি। কয়েক মাস পরে হাইকোর্ট পাড়ায় রাস্তার উপর একদিন ধনপতিবাবুর সঙ্গে আমার হঠাৎ দেখা হয়ে গেল। ভদ্রলোকের শরীর বেশ শুকিয়ে গিয়েছে। পানের দোকানে দাঁড়িয়ে ধনপতিবাবু সিগারেট কিনছিলেন। আমাকে দেখে ধনপতিবাবু এগিয়ে এলেন, বললেন, তোমার সঙ্গে দেখা হয়ে গেল, বেশ ভালোই হলো জানো। তুমি তো এখন বেশ হাই সার্কেলে ঘোরো। দমকল ডিপার্টমেন্টের কোনো কর্তা ব্যক্তির সঙ্গে জানা আছে তোমার? রাস্তায় দমকলের গাড়ি দেখা ছাড়া ওই বিভাগের সঙ্গে আমার অন্য কোনো রকম যোগাযোগ নেই। তবু বললাম, খোঁজ করে দেখব। আমার দুঃখ হলো, ধনপতিবাবু একবারও জানতে চাইলেন না যে আমি লেখাপড়া ছেড়ে দিলাম। সস্তা দামে সিগারেটের লম্বা টান দিয়ে ধনপতিবাবু বললেন, ইনশিওর কোম্পানির টাকাটা পেতে খুব দেরি হচ্ছে। সমস্ত দেশটাই জোর চড়ে বোঝাই হয়ে গিয়েছে। কাঁচা পয়সা ছাড়া পুলিশ, দমকল, ইনশিওর কোম্পানি কেউ করে আঙুলটি পর্যন্ত তুলতে চায় না। এখন আমার পকেটে অঢেল কাঁচা পয়সা। যখন আমার পকেটে অঢেল কাঁচা পয়সা ছিল তখন দিয়েছি, এখন দিতে পারছি না, তাই কাজও এগোচ্ছে না। ধনপতিবাবুর কথা শুনে আমারও ঘুষখোর অফিসারদের উপর রাগ হয়েছে। ভেবেছি নির্লজ্জ লোভের বলি হয়ে এরা একটা নিরীহ পরিবারকে নিরানন্দ করে তুলেছেন। সুখের দিনে যাদের পাশাপাশি ছিলাম, দুঃখের দিনে তাদের খোঁজখবর নেব না, এটা ভালো নয়। তাই হাইকোর্টের সাহেব ব্যারিস্টারের কাজকর্ম সেরে একসময় ধনপতিবাবুর বাড়িতে গিয়েছি। সুনীলের সঙ্গে দেখা হলো না, কিন্তু ভারতীর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হলো। আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি শুনে ভারতী খুব কষ্ট পেয়েছে। ভারতী কিন্তু আশা ছাড়েনি। আমাকে বলল, আমি বলে রাখছি শঙ্করদা, এই শেষ নয়। একদিন আপনি আবার পড়াশোনা করতে পারবেন।
আপনার খুব নাম হবে দেখবেন। পৃথিবীতে এত মানুষ থাকতে ভারতীই আমার দুঃখ বুঝেছে। আমার চোখ ছলছল করছিল, কোনো রকমে চুপ করে রইলাম। এবার ওদের সংসারের কথা উঠল। এখন আর চেপে রাখবার মতো কোনো খবর নেই। ভারতীর মুখেই শুনেছি, ভাগ্যে বড়দিদির বিয়ের পরে ব্যাপারটা ঘটল, না হলে কি অবস্থা হতো বলুন তো। বিয়েটাই হয়তো আটকে যেত। প্রণতি বিয়ের পরেই লম্বা হানিমুনে চলে গিয়েছে। কাশ্মীর থেকে ফিরে বোধহয় মন দিয়ে সংসার ধর্ম পালন করছে। আজকাল বড় একটা এদিকে পা দেয় না। থপতি বলেছে, দিদির ব্যাপারটা বুঝতে পারি আমি। কাকুলিয়া হাউসের ছেলেকে যোগ্য জামাই আদর না দিতে পারলে শ্বশুরবাড়িতে দিদির মুখ থাকে কি করে। বাবাও যেন কেমন। দিদির স্বামীর কাছে যেতে আমার যা লজ্জা হয় আপনাকে কি বলবো। সংসারের মান সম্মান রাখবার কোনো চেষ্টাই বাবা করছেন না। এ তো আর অর্ডিনারি ঘরের জামাই নয়, খোদ কাকুলিয়া হাউসের ছেলে। ভারতী কিন্তু এখনো পুরোপুরি বাবার পক্ষে। সে বলল, বাবার কথাটাও তো আমাদের ভাবতে হবে দিদি। বাবার খাওয়া কমে গিয়েছে, রাত্রে ঘুমও হয় না। ডাক্তার ডাকতে বললেও ডাকবেন না। ধনপতিবাবু আবার আমার সঙ্গে হাইকোর্টে দেখা করেছেন। শুকনো মুখে জিজ্ঞেস করেছেন, ফায়ার ব্রিগেডে কোনো জানাশোনা বার করতে পারলে বাবা? আমি কিছুই করতে পারিনি। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। এরপর একদিন সুনীলের সঙ্গে দেখা হলো। তারও চোখ মুখ শুকিয়ে গিয়েছে। দুদিন দাড়ি কামায়নি বোধহয় সুনীল। ওর বাবা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, সে খবর ওকে দিলাম। আমি যে যথাসাধ্য খোঁজ খবর করছি সে কথাও সুনীলকে জানালাম। আমার কথা শুনে সুনীল আরো গম্ভীর হয়ে উঠল। তারপর বলল, তুই আমার বন্ধু, আমার জন্যে তুই কোনো রকম বিপদে জড়িয়ে পড়িস তা আমি চাই না। তোকে আমি সত্যি কথা বলছি, বাবার ওপর আমার বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছে। নিজের বাবা সম্পর্কে ছেলের মুখে এ কি কথা? আমি একটু বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলাম, কেন? কাদো কাদো মুখে সুনীল বলল, ব্যবসা জিনিসটা যে নোংরা তা তো তুই জানিস। এই আগুনের ব্যাপারটা আমার খুব সোজা মনে হচ্ছে না। হঠাৎ করে আগুন লাগেনি রে। সাথে কি আর ফায়ার ব্রিগেডের লোকেরা বাবাকে ঘোরাচ্ছে? আমি যদি শুনি ইনশিওর কোম্পানির কাছ থেকে টাকা আদায়ের জন্য আগুনটা বাবাই লাগিয়েছিলেন, তাহলে আমি মোটেই আশ্চর্য হব না। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে কি লাভ? আমি বুঝতে পারলাম না। সুনীল বলল, নিজের নাক কাটা হলো কই? পাট গুদামের অর্ধেক মাল তো চুপি চুপি আগের রাতেই চালান হয়ে গিয়েছে। দিদির বিয়ের টাকা তো ওখান থেকেই উঠল। এখন অতি চালাকের গলায় দড়ি। আমি অবাক হয়ে গেলাম। ছেলের মুখে বাবার ব্যবসায়িক কীর্তির কাহিনী শুনবার জন্য আমি মোটেই তৈরি ছিলাম না। সুনীল এবার গভীর দুঃখের সঙ্গে বলল, বাবা এখন হরিদাস বোসের খপ্পরে পড়েছেন। লোকটা বাবাকে যে কি ব্যবসা বুদ্ধি দিচ্ছেন তা ভগবানই জানেন। আমার ভাই এসব দেখতে ইচ্ছে করে না। যেদিকে দু চোখ চাই পালাবো ভাবছি। কথায় যা বলল কাজেও সুনীল তা করবে আমি ভাবতে পারিনি। সুনীলের স্বাস্থ্য ভালো ছিল। আচমকা একদিন ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগ দিয়ে বসল। বেগমপেট না কোথা থেকে সুনীল আমাকে একটা পোস্ট কার্ড পাঠিয়েছিল। তারপর অনেক দিন আর কোনো খবর নেই। বাড়িতেও সুনীল কোনো চিঠি পাঠায় না। ওর সম্বন্ধে বাড়িতে খোঁজ করতে গিয়ে বেশ লজ্জায় পড়ে গেলাম। আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভারতীর চোখ ছলছল করে উঠল। ইতিমধ্যে ধনপতিবাবু কিন্তু বেশ সামলে নিয়েছেন। কোন এক অদৃশ্য হাতের কারসাজিতে বেলডাঙায় পাট গুদামের আগুন তার আয়ত্তের মধ্যে এসেছে। ধনপতিবাবু এক গাল হেসে আমাকে বললেন, ইনশিওর কোম্পানির কাছে পুরো টাকাটা পাওয়া গেল না, কিন্তু টাকার 12 আনাই আদায় করে ফেলেছি। আমার যদি আদালতে কেস করার ক্ষমতা থাকতো তাহলে বাছাধনদের গলায় গামছা দিয়ে 16 আনায় আদায় করতাম।
শুনলাম ধনপতি বাবুকে নিশ্চিত বিপদের হাত থেকে বাঁচানোর সম্পূর্ণ কৃতিত্ব হরিদাস বোসের। হরিদাস বোসকে আজকাল প্রায়ই ধনপতি বাবুর বাড়িতেই দেখতে পাওয়া যায়। কালো আবলুস কাঠের মতো গায়ের রং, ঘামলে মনে হয় আলকাতরা ঝরছে। বয়সের তুলনায় হরিদাস বোস বেশ মোটা। বোসের মধ্যপ্রদেশ অন্য অঙ্গের তুলনায় 7-8 ইঞ্চি এগিয়ে আছে। হরিদাস বোস একসময় ধনপতি বাবুর পাটের গুদামে কাজ করেছিলেন। ওর বাবা নারায়ণগঞ্জের রাইটে খুন হবার পরে এক বস্ত্রে তখনকার পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন এই হরিদাস বোস। কিছুদিন ধনপতি বাবুর আশ্রয়ে থেকে হরিদাস নিজের ব্যবসা শুরু করেন। ব্যবসা চালানোর নানা গোপন অস্ত্রশস্ত্র ব্যবহারে হরিদাসের নাকি জুটি নেই। ভারতী বলল, হরিদাসবাবু না থাকলে এবার কি মুশকিল যে হতো। আমি আন্দাজ করলাম ধনপতি সরকারের গুদামের আগুন চাপা দেওয়ার জন্যে হরিদাস বোস বিভিন্ন লেভেলে টাকা ঢালবার ব্যবস্থা করেছেন। মেজ বোন তপতি সামনেই ছিল। সে নাক কুঁচকে বলল, ভদ্রলোক এমন ভাব দেখাচ্ছেন যেন গোটা সংসারটা উনিই রক্ষা করলেন, তাও যদি বিনা পয়সায় কাজকর্ম করতেন। বাবার ইন্স্যুরেন্সের টাকা আসা মাত্রই একে এত দিয়েছি ওকে অত দিয়েছি বলে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। সুনীলের খবরাখবর জানতে চাইলাম। ওরা কোনো খবরই পায় না। তপতি বলল, মিলিটারিতে গেলে বুঝি মানুষ এরকম নিষ্ঠুর হয়ে যায়? আমি আর কোনো মন্তব্য করলাম না। ওখানে আরও কিছুক্ষণ গল্প করব ভেবেছিলাম, কিন্তু বাড়ির সবার জন্যে হরিদাসবাবু থিয়েটারের টিকিট কেটে রেখেছেন। ওদের এখনই বেরোতে হবে। সুনীলের খবরটা পেলে খুবই ভালো লাগতো। যাই হোক, ধনপতি বাবুর বাড়িতে আবার আনন্দ ফিরে এসেছে দেখে খানিকটা স্বস্তি পেলাম। চায়ের সঙ্গে প্লেট বোঝায় খাবার দেবার ব্যবস্থা আবার হয়েছে। কাকুলিয়া হাউসে জামাই নিয়ে প্রণতিদি এবার তাহলে মাঝে মাঝেই বাপের বাড়িতে আসতে পারবেন। দূর থেকে এই পরিবার সম্বন্ধে আমি মাঝে মাঝে চিন্তা করেছি। প্রণতি এবং তপতির হাবভাব, চালচলন এবং কথাবার্তায় স্বার্থপরতা মিশে আছে। নিজেদের নিয়েই সব সময় ব্যস্ত তারা। সংসারের যত ভাবনা চিন্তা ওই এক ফোঁটা মেয়ে ভারতীর ঘাড়ে চাপিয়ে দিতে ওরা দুজন একটুও দ্বিধা করেনি। পিসিমা এখন সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েছেন। তিনি সংসারের কিছুই দেখতে পারেন না। ধনপতিবাবুর সম্বন্ধেও বড় দুই মেয়ের কোনো চিন্তা নেই। বাবার কাছ থেকে শুধু নেবার অধিকারই যেন ওদের আছে, দেবার দায়িত্ব একমাত্র ভারতীর। শুকনো মুখে ভারতী বলল, এই ক মাসে বাবার শরীর অর্ধেক হয়ে গিয়েছে। এখন একটু ভালো হতে পারত, কিন্তু দাদার যে কোনো খবর নেই। বাবা মুখে কিছু বলেন না, কিন্তু আমি তো বেশ বুঝতে পারি বাবা খুব কষ্ট পাচ্ছেন। আমি এয়ারফোর্সের ঠিকানায় সুনীলকে বিস্তারিত চিঠি লিখেছি। সুনীল তার উত্তরে আমাকে অনুরোধ করেছে, তুই প্লিজ এই হরিদাস বোস লোকটার ওপরে একটু নজর রাখিস। লোকটা বাবার এত উপকার করতে চাইছে কেন? লোকটাকে আগে যা দেখেছি, নিজের স্বার্থ ছাড়া তো ও কিছুই বোঝে না। এ সম্বন্ধে আমি গায়ে পড়ে কি জিজ্ঞেস করব? ধনপতি বাবুকে আজকাল আমার তেমন ভালো লাগে না। পয়সার লোভ মানুষকে কোথায় নামিয়ে আনে, তার একটি জ্বলন্ত উদাহরণ তিনি নিজেই। বড়লোকির মধ্যে না গিয়ে ধনপতিবাবু যদি মাস মাইনের চাকুরের মতো ছেলে মেয়েদের সাধারণভাবে মানুষ করতেন, তাহলে হয়তো এইসব অশান্তির হাত থেকে তিনি বাঁচতে পারতেন। ধনপতিবাবুর যে দিকটা আমার ভালো লাগে তা হলো, বাড়ির বাইরে ব্যবসার জন্যে তিনি যতই হাত নোংরা করুন না কেন, বাড়ির ভেতরে তিনি চমৎকার মানুষ। মা হারা সন্তানদের মুখে হাসি ফোটাবার জন্যে তিনি সর্বদাই ব্যস্ত। অসুস্থ পিসিমার সঙ্গে দেখা করলাম একদিন। তপতিকে নিয়ে তার বড় চিন্তা। শরীরের অসহ্য যন্ত্রণা চেপে রেখে পিসিমা বললেন, মেয়েটা যেভাবে ছেলে বন্ধুদের নিয়ে হইচই করে বেড়ায়, আমি ভয়ে সিটিয়ে থাকি।
ওর একটা বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্তে মরতে পারতাম। বিয়ের বাধাটা কোথায় তা আমি আন্দাজ করতে পারছি। বড়লোকি চালে একটা বিয়ে দিতে গিয়েই ধনপতিবাবু বিপদে পড়েছেন। এই ধাক্কা সামলাতে কিছুদিন সময় তো লাগবেই। এরপর বেশ কিছুদিন ধনপতিবাবুর বাড়িতে যাওয়া হয়নি আমার। তখন আমার মাথায় সাহিত্যের নেশা চেপেছে। আমার দু একটা লেখা এদিক ওদিক বেরোতেও আরম্ভ করেছে। একদিন রাস্তায় ধনপতিবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। রিকশো চড়ে যাচ্ছিলেন। রিকশো থামিয়ে ধনপতিবাবু বললেন, মেয়েরা তোমার কথা খুব বলে, যেও একদিন। একদিন ওদের বাড়িতে গিয়ে হাজির হলাম। বেল বাজাতেই ভারতী নিজেই দরজা খুলে দিল। অনেকদিন পরে ওর সঙ্গে আমার আবার দেখা হলো। ভারতী এখন বেশ বড়সড় হয়েছে। শাড়ি পরে তাকে বেশ মিষ্টিই দেখাচ্ছে। পিসিমা ইতিমধ্যেই নাকি দেহ রেখেছেন। নব যৌবনা ভারতী আমাকে সাদর অভ্যর্থনা জানালো। আসুন, এতদিন কোথায় ছিলেন? আমি ভারতীর দিকে তাকালাম। বয়ঃসন্ধি পেরিয়ে ভারতী প্রসন্ন ব্যক্তিত্বে ঐশ্বর্যশালিনী হয়ে উঠেছে। ওকে দেখে আমার বেশ ভালো লাগলো। তপতিও আমার সঙ্গে কথা বলতে এলো। বলল, আচ্ছা, আপনি তাহলে রাইটার শঙ্কর? আমার বিশ্বাস হচ্ছিল না। যেরকম ক্যাবলা ছিলেন আপনি, কিন্তু তারপর দেখলাম চান্স পেলেই নিজের লেখায় হাওড়ার পচা গলির গুণকীর্তন করেছেন। তখন আর সন্দেহ রইল না। ভারতীয় কোথা থেকে খবর নিয়ে এলো আপনিই লিখছেন। ওর কাছে তো আপনার লেখা সমালোচনা করবার উপায়ই নেই। আপনার প্রত্যেকটা লাইন 2-3 বার করে পড়ে সে। আমি হরিদাস বোসের খবর জানতে চাইলাম। ভারতী প্রথমে একটু দোনমোনা করল, তারপর বলল, হরিদাসবাবু এখন আর এ বাড়িতে আসেন না সেরকম। তপতি বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো হরিদাসবাবুর? আমি কি করে জানব? মুখ ঝামটা দিয়ে উঠল তপতি। তপতির ব্যবহারে আমি অবাক হয়ে গেলাম। বুঝলাম কোথাও কোনো গোলমাল হয়েছে। সুনীল আমাকে চিঠি লিখল, এই হরিদাস বোস একটা স্কাউন্ড্রেল, তুই ওর ওপর একটু নজর রাখিস তো। টাকার জন্যে বাবা যে কী সব লোকের সঙ্গে হাত মেলালো কে জানে। সুনীল আরও লিখেছে, শুনেছি লোকটাকে তপতি অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বেশ করেছে। আমার যদি টাকা থাকতো তাহলে তপতির বিয়ের জন্য বাবার ওপর নির্ভর করতাম না। কিন্তু আমার যা নেই তা ভেবে আর কি লাভ বল? তপতির বিয়ের টাকার সমস্যা যে শেষ পর্যন্ত এইভাবে সমাধান হবে তা আমি কল্পনাও করিনি। আম্বালার কাছে শোচনীয় বিমান দুর্ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর একখানা ন্যাক ধ্বংস হয়েছিল এবং সেই সঙ্গে শুনিল। জ্বলন্ত বিমানের ককপিট থেকে ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল সুনীল। সময় মতো প্যারাশুট খোলেনি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পাঠ কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন। খুব শীঘ্রই গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে চলে আসবো কাহিনীর দরবারে। ততক্ষণের জন্য বিদায়।